আয়ুষ, আমি প্রেগনেন্ট। এবার আমাদের গোপনে বিয়ের কথাটা পরিবারে জানানো উচিত। ভীষণ প্রফুল্লতায় ঝিলিক কথাখানা বললেও ততটাই অবহেলায় আয়ুষ উত্তর দেয়। তো এবর্ষণ করে ফেলো। এতক্ষণ আনন্দে আটখানা হয়ে যাওয়া ২০ বর্ষীয়া রমণী ঝিলিক নিজের বরের এমন অপ্রত্যাশিত কথায় অবাকের শেষ সীমানায় পৌঁছে যায়। অবাকতার সাথে অশ্রুসজল চোখে চেয়ে থেকে শুধায়। কী সব বলছ আয়ুষ? আমাদের বাচ্চা এটা। আমাদের ভালোবাসার চিহ্ন, তুমি কিভাবে এটা বলতে পারো? এখন আমার এত ঝামেলা ভালো লাগছে না। তাছাড়া এত ওভার রিয়াক্ট করছো কেন? ভ্রূণই তো একটা, নাথিং সিরিয়াস। ঝিলিকের পা থেকে যেন মাটি সরে যাচ্ছে। চোখ হতে অঝরে ঝরে পড়ছে নোনা জল। এসব তিক্ত কথা সহ্য করতে না পেরে থাপ্পড় মেরে বসে আয়ুষের গালে। আয়ুষ খানিকটা অবাক হয়। তেরে গিয়ে ঝিলিকের গাল দুটো নিজের শক্ত হাতে চেপে ধরে। দাঁতে দাঁত পিষে বলে, খুব সাহস বেড়েছে তোর, তাই না? আমাকে থাপ্পড় মারার সাহস তোর কিভাবে হয়? যা বলেছি সেটাই করবি। বলেই হনহনিয়ে বেরিয়ে গেল রুম থেকে আয়ুষ। ঝিলিক অবিশ্বাস্য চোখে চেয়ে রইল সে দৃশ্য। থপ করে বসে পড়ল বিছানায়। সে যেন চিনতে পারছে না এই আয়ুষ মির্জাকে, যে কিনা তাকে ছোটবেলা থেকে চোখে হারাত, সর্বদা যত্নে মুড়িয়ে রাখত। যে কিনা নিজ থেকেই ঝিলিককে নিজের ভালোবাসা প্রকাশ করেছে, বিয়ে করেছে। কাঁদতে কাঁদতে ঝিলিক বিড়বিড় করল, কি এমন হলো আয়ুষ যাতে তুমি এই ১ মাসে এত বদলে গেলে? তোমার ভালোবাসা বুঝি এতটাই ঠুনকো ছিল? কিভাবে তুমি আমাদের বাচ্চাকে মারার কথা বলতে পারো? কাঁদতে কাঁদতে বিছানাতেই জ্ঞান হারায় ঝিলিক। আয়ুষ মির্জা। মির্জা পরিবারের বড় ছেলে ওসমান মির্জার প্রথম পুত্র। বয়স ৩১-এর কোঠায়। মির্জা পরিবারের মেঝো ছেলে শাহদাদ মির্জার ছোট মেয়ে ঝিলিক মির্জা। বয়স ১৯। যৌথ পরিবারে বেড়ে ওঠার দরুন খুব কম বয়স থেকেই আয়ুষ ঝিলিক একে অপরের প্রতি টান অনুভব করে। এরপর প্রায় ১ বছর সম্পর্কে থাকার পর আয়ুষ নিজে ঝিলিককে বিয়ে করে পরিবারের থেকে গোপনে। কেননা তার ঝিলিককে হারিয়ে ফেলার ভয় হচ্ছিল। কথা ছিল ঝিলিকের পড়াশোনা শেষ হলেই বলে দিবে। অতঃপর সেখান থেকেই এত কিছু। জ্ঞান হারানো ঝিলিককে সযত্নে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়েছে আয়ুষ। চোখে যেন তার অজস্র ব্যথা। সে আহত চোখে চেয়ে থেকে বসে পড়ল ঝিলিকের শিয়রে। চোখ দুটো অসম্ভব লাল। ঝিলিকের ডান হাতটা আঁকড়ে ধরে জড়বস্তুর ন্যায় চেয়ে রইল নিষ্প্রভ, মলিন চেহারাটির দিকে। দুগালে আঙুলের ছাপ বসে আছে। এবার তার চোখ ঝিলিকের উদরে গিয়ে আটকাল। ওখানে এখন ছোট্ট একটি প্রাণের অস্তিত্ব রয়েছে। আয়ুষ কাপা হাতে ঝিলিকের উদর ছুল। ঠোঁট এগিয়ে সূক্ষ্ম একটি চুমু খেল। বিড়বিড়িয়ে ভগ্ন স্বরে বলল, সরি সোনা। পাপা খুব হ্যাপি তোমাকে নিয়ে, কিন্তু বোধহয় এখন পাপা তোমাকে আর তোমার মাম্মামকে প্রোটেক্ট করতে পারবে না। তোমার পাপা ভীষণ উইক, আই এম সরি সোনা। আয়ুষ ফের আশাহত দৃষ্টিতে ঝিলিকের দিকে চাইল। হাতে ঠোঁট ছুঁয়ে বেরিয়ে গেল কোথাও। দীর্ঘ ২ ঘণ্টা পর জ্ঞান ফিরেছে ঝিলিকের। মাথাটা কেমন ভারী হয়ে আছে তার। ধীরে সুস্থে চোখ খুলে বোঝার চেষ্টা করল আপাতত সে কোথায় আছে। নিজেরই রুম। আস্তে আস্তে উঠে বসল সে। মাথায় অল্প জোর দিতেই সবকিছু মনে পড়ে গেল। নিজের পেটে হাত ছুতেই আবারও কান্না পেল তার। মেয়েদের কাছে মা হওয়ার অনুভূতির চেয়ে সুন্দর অনুভূতি আর নেই। অথচ এখন এই অনুভূতিই কেমন যেন ঝিলিকের কাছে তিক্ত লাগছে। নিজের সকল ভাবনার মাঝেই নিচ থেকে শোরগোলের আওয়াজ এল। বুঝতে না পেরে নিচের দিকে যেতে উদ্যত হয় ঝিলিক। তবে উঠতে গিয়েই মাথা ঘুরিয়ে ওঠে তার। সারাদিন না খাওয়ার হয়তো। ঝিলিক বহু কষ্টে ১ পা ২ পা করে এগিয়ে যায়। উপর থেকেই দেখে পরিবারের সকলে মিলে কাউকে ঘিরে দাঁড়িয়ে আছে। ঝিলিকের মা একটি সরতেই ঝিলিল দেখতে পায় তার বড় বোন সাজকে বধূবেশে। ঝিলিক অবাক হল। তার আপু বিয়ে করেছে? কিন্তু কাকে? সে নিচে যাওয়ার জন্য পা বাড়াতেই ওসমান মির্জার কর্কশ বাক্য ভেসে আসে তার কানে। আয়ুষ, তুমি যে সাজকে পছন্দ করো তা তো একবার আমাদের জানালেও পারতে। এমন হুট করে বিয়ে করার কি ছিল? ঝিলিকের মনে হল সে ভুল কিছু শুনেছে। সে এবার ভালো করে দেখল। সত্যিই তো, আয়ুষই তো বরবেশে দাঁড়িয়ে আছে। ঝিলিক ২ পা পিছিয়ে গেল। সে যেন শ্বাস নিতেই ভুলে গেল। অবিশ্বাস্য চোখে চেয়ে রইল আয়ুষের পানে। চোখ হতে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। আয়ুষের নজরও এবার ঝিলিকের পানে যায়।
অথচ এমনভাবে সে নজর ফেরায় যেন ঝিলিক কোনো ঘৃণিত বস্তু। পুরুষটি হাসছে। এতে যেন ঝিলিকের বুকের জ্বালা হচ্ছে। তাকে এভাবে ঠকানোর কি খুব দরকার ছিল? নিজের পেটে বাচ্চা থাকার পরেও আয়ুষ অন্য কাউকে বিয়ে করে এনেছে। বিষয়টা যেন মানতেই পারছে না ঝিলিক। তার হঠাৎ সব বিভ্রম মনে হল। মনে হল যেন এসব কিছুই মিথ্যে, স্বপ্ন কাটলেই যেন সব মিটে যাবে। তার আয়ুষ তার হয়ে যাবে। অথচ তেমনটি হল না। ওসমান মির্জা তখনও চেঁচামেচি করছেন। বলছেন, এভাবে না জানিয়ে বিয়ে করার কারণটা আমি বুঝতে পারছি না আয়ুষ। তোমার থেকে ছোটরা এই শিখবে? চিক চিক লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। মালিহা বেগম ছুটে এলেন ছেলেকে রক্ষা করতে। আহ, ছাড়ো তো, যা হওয়ার তা হয়ে গিয়েছে। তাছাড়া আমাদের সাজ কি কম লক্ষ্মীমন্ত? ছাড়ো এসব। শাহাদাত মির্জা নিজেও অবাক হয়ে বসে আছেন। সাজ যে এমন করতে পারে তা তার কল্পনায়ও ছিল না। সাজকে তিনি প্রশ্ন করলেন, সাজ, এটা কি? হ্যাঁ, একবার তো আমাকেও জানাতে পারতে। সাজ মাথা নিচু করে বসে আছে সোফায়। তার ঠিক পাশেই আয়ুষ। সে গম্ভীর স্বরে বলে, উফ, থামো তোমরা। বাবা, আম সরি। ওর কোনো দোষ নেই। আমি ওকে হঠাৎ বিয়ে করেছি। মেজো আব্বু, ওকে বকো না। ছাড়ো এসব, আমি রুমে যাচ্ছি। ওসমান মির্জা বিরক্ত হলেন। শাহাদাত মির্জাও হতবাক। চৈতি চৌধুরী নিজের বাপের বাড়িতে। তিনি জানেন না ঠিক কিভাবে কি বোঝাবেন তিনি ফিরে আসলে। ওপর থেকে ঝিলিক সব দেখল। কই, তাকে নিয়ে তো কখনো এমন কিছু বলেনি আয়ুষ। সে তো বলতো ঝিলিকই তার দুনিয়া। সে দাঁড়িয়ে থাকতে পারছে না। ওই মানুষটা উপরে উঠে আসছে। তার খুব কাছে আসছে, অথচ তাদের মাঝের দূরত্ব অসীম। সে তাকিয়ে রইল। চোখের জল যেন শুকিয়ে গিয়েছে। তার দুগ্ধম হাঁটতেও যেন বহু কষ্ট হল। তবু সে কদম বাড়াল ওই মানুষটির উদ্দেশ্যে। আয়ুষ কোনো দিক না তাকিয়ে নিজের রুমের দিকে চলে যাচ্ছে। ঝিলিক এগিয়ে গেল। কৈফিয়ত নেওয়ার অধিকার তার আছে। আয়ুষ রুমের দরজা বন্ধ করতে গেল। ঠিক তখনই ঝিলিক এসে আটকাল। আয়ুষ তাকাল তার পানে। বিধ্বস্ত অবস্থা, যেন কত বছরের ভাঙাচোরা এক পাহাড়। আয়ুষের কোথাও একটা যেন বিধে উঠল। সে চোখ ঘুরিয়ে নেয়। ঝিলিকের চোখ থেকে তখনও অশ্রু গড়াচ্ছে। কাপা কণ্ঠে সে বলে, কেন করলে এমনটা? আয়ুষ জবাব দেয় না। রুমে ফিরে যায়। ঝিলিকও কদম বাড়ায়। ফের জিজ্ঞেস করে, আমি কি এতটাই ঠুনকো ছিলাম তোমার কাছে? আমাদের ভালোবাসা এতটাই ফেলনা ছিল তোমার কাছে যে নিজের বাচ্চাটার কথা পর্যন্ত ভাবলে না? বলো, কেন করলে এমন? এখান থেকে যাও ঝিলিক। এখন আমায় বিরক্ত লাগছে, তাই তো? ঝিলিক এগিয়ে গিয়ে কলার চেপে ধরে আয়ুষের। যদি আপুকেই ভালোবাসতে তাহলে আমার সাথে এমন কেন করলে? বলো। তোমার প্রতি ইন্টারেস্ট নেই আর তাই। ঝিলিকের হাত থমকে যায়। আয়ুষ, তাকে যে ভালোবাসত এই আয়ুষ, সে আয়ুষ নয়। সে সরে আসে। আহত স্বরে বলে, আয়ুষ, তুমি তো এমন নও। কি হলো তবে তোমার? বলো এখন আমি কি করব আয়ুষ? আমি তো মরে যাব। তো যাও। আয়ুষের এমন নিরুত্তাপ উত্তর ঝিলিক কখনোই আশা করতে পারেনি। তার মনে হল সে বেঁচে আছে কেন? তার হুট করে বমি পেল। পেট গুলিয়ে এল। সহ্য করতে না পেরে মাটিতে বসে পড়ল। মাথা চেপে ধরল যন্ত্রণায়। আয়ুষ ব্যস্ত হাতে আগলে নিতে চাইল। হাত বাড়িয়ে ধরতে চাইল ঝিলিককে। ঝিলিক থামিয়ে দিল তাকে। বুকের ওঠানামায় স্পষ্ট তার শ্বাসকষ্ট হচ্ছে। তবু বহু কষ্টে বলে, ছোবে না আমায়, একদম না। ঘৃণা হচ্ছে আমার নিজের প্রতি। কিভাবে আমি তোমার মতো কাউকে বিশ্বাস করলাম? আয়ুষের চোখ কেমন যেন লাল দেখাচ্ছে, চোয়াল শক্ত হয়ে রয়েছে। ঝিলিক উঠে দাঁড়াল। এরপর তার আর কিছু বলার নেই। সে কেমন করে যেন চাইল আয়ুষ পর পানে। আয়ুষ সাথে সাথেই মুখ ঘুরিয়ে নিল। ঝিলিকের বুক মোচড় দিয়ে উঠল। ধীর পায়ে বের হয়ে গেল রুম থেকে। পরিবারের ছোটরা মাতামাতিতে মেতে উঠেছে। আয়ুষের ছোট ঐশী ঝিলিকের চাইতে 2 বছরের বড়। শাহমিদ মির্জা 2 মেয়ে তিয়াততা আর 1 ছেলে নির্ঝর। তিয়াততা যমজ। 20 বছর।
আর নির্ঝর সাজের সমবয়সী বিয়োগ ২৪। তিয়া বলে, আহা, বড় আপু, তুমি তো একদম আপু থেকে ভাবির ট্রানজিশন খুব জোশভাবে করে দিলে। সকলের মাঝে হাসির রোল পড়ে যায়। বড়রা কিছু আলোচনা করতে নিজেদের রুমে গিয়েছেন। সাজ লাজুক হাসে। নির্ঝর ভেঙ্গায় তাকে। কি রে, তুই না বলেছিলি বিয়ে টিয়ে করবি না? এখন একেবারে আমাদের আইডলকে বিয়ে করে নিলি? এই তো তা, আমরা কিন্তু এবারে ভাইয়া আর আপুর বাসরাতের ব্যবস্থা করব। কি বলিস সবাই? ঐশী বিরক্ত হল। ওসবের দরকারটা কি? বড় আব্বু তো এখনও কিছু বলেনি। নির্ঝর জেদ ধরল। আরে ধুর, আমরা সাজাবো বাসর ঘর। কিচ্ছু হবে না। এমনিতেও বড়মা তো আছেই। এই ১ মিনিট। আমাদের প্রিন্সেস কোথায়? হ্যাঁ তাই তো, ঝিলিক কোথায় তিয়া? আমার তো জানা নেই। ঘুমোচ্ছে বোধহয়। দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসি। তিয়া চলে গেল ঝিলিককে ডাকতে। বাকিরা সাজকে নিয়ে অন্য রুমে নিয়ে গেল। তাদের আবার রুম সাজাতে হবে। ঝিলিক, এই ঝিলিক। কোথায় তুই? ওয়াশরুম হতে পানির কলকল ধ্বনি এলো। তিয়া সেদিক পানে এগিয়ে যেতেই ঝিলিক বেরোল। ঝিলিককে দেখতেই তোতা উৎফুল্ল হল। আনন্দমিশ্রিত গলায় বলল, এই জানিস, বড় ভাইয়া বিয়ে করেছে। ঝিলিকের চোখমুখ মলিন দেখাচ্ছে। তিয়া সেসব খেয়াল করল না। সে বলে গেল, তাও আবার কাকে জানিন? বড় আপুকে। বড় আপু এখন থেকে আমাদের ভাবি। কি রে, শুনছিস তুই আদৌ? হু। ছোট এক উত্তর এলো শুধু। তিয়া টেনে ধরল তার হাত। নিয়ে যেতে যেতে বলল, চল ঝিলিক, তুই অনেক বড় ড্রামা মিস করেছিস। বড় ভাইয়া যেভাবে আপুকে ডিফেন্স করেছিল তুই তো জানিসই না। এখন চল, বাসরঘর সাজাবো আমরা। টেনে নিয়ে যায় তিয়া তাকে। ঝিলিকের সামনের রুমখানা আয়ুষের। তিয়া টেনে নিয়ে যাওয়ার দরুন তাল সামলানো দায় হয়ে পড়ে তার কাছে। বেরোনোর সময় দরজার কোণে পা লাগে। হোঁচট খেয়ে পড়ে যাওয়ার আগেই কারো শক্ত বাহুবন্ধনী তাকে বাঁচিয়ে নিল। ঝিলিক চোখ দুটো খিচে বেঁধে রাখলেও না পড়ার সম্ভাবনায় চোখ মেলল। চোখ খুলতেই সামনে আয়ুষকে দেখেই তার হুটহাট কান্না পেল। কান্না গিলে কোমর পেঁচিয়ে রাখা আয়ুষের কোমর থেকে নিজের হাত হটায়। আয়ুষ তখনও তার দিকে চেয়ে। তিয়ার দিকে বিরক্ত চোখে চেয়ে ক্ষিপ্র মেজাজে বলল, সমস্যা কি? আস্তে চলাফেরা করতে পারতিস না? যদি পড়ে যেত তখন? ঝিলিক তাচ্ছিল্যের হাসি হাসে। মলিন স্বরে অন্যপাশ ফিরে বলে ওঠে, পড়ে গেলে হয়তো শরীরে আঘাত লাগত, অথচ মনের যে ক্ষত তা কিসে সারবে? আয়ুষ উত্তর দেয় না। স্পষ্ট অনীহা ভেসে ওঠে ঝিলিকের চোখে। আয়ুষের স্বর এবার হঠাৎ নিম্ন হয়। বলে, সাবধানে চলবি। ঝিলিকের মনের অবস্থা দুর্বিষহ হয়ে উঠছে যেন আরও। মানুষটা নিজের জায়গায় অন্য কাউকে রেখে এখন যত্ন দেখাচ্ছে। সবই তো মিথ্যে। সরি ভাইয়া। সাবধানে থাকব এবার থেকে। এই ঝিলিক, চল চল। বলেই টেনে নিয়ে গেল আবার ঝিলিককে। যার বাচ্চা নিজের পেটে ধারণ করে আছে তারই বাসরঘর সাজাতে হচ্ছে তাকে। কতটা সৌভাগ্যবান হলে কারও এমন ভাগ্য হয়। তাচ্ছিল্য করে হাসে ঝিলিক। তিয়া টেনে নিয়ে এসে ফুল ধরিয়ে দিয়ে গিয়েছে ঝিলিককে। সে ফুলগুলোর দিকে একমনে তাকিয়ে রইল ঝিলিক। তার অনুভূতি কেমন যেন শূন্য হয়ে গিয়েছে। অতি শোকে পাথরের মতো অবস্থা। হাতের ঝুড়িতে রাখা সাদা গোলাপ। ঝিলিকে প্রিয় ফুল। একসময় এই সাদা গোলাপ দিয়েই নিজের ভালোবাসার কথা জানিয়েছিল আয়ুষ। অথচ এখন সে বিয়ে করেছে অন্য কাউকে। এ ফুল অন্য কারো উদ্দেশ্যে লাগানো হচ্ছে। তাও আবার নিজের বড় বোনের জন্য। এই ঝিলিক, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? তিয়ার কথায় টনক নড়ে ঝিলিকের। ও দ্রুত ফুলগুলো সাজানোর কাজে লেগে পড়ল। একটু পরই সকলের সব কাজ শেষ হল। সকলে ক্লান্তিতে কাউচে বসে পড়ল। ঝিলিকের মন বারবার পালাতে চাইছে, অথচ তাহলেই এখন তাকে অধেল প্রশ্নের সম্মুখীন হতে হবে, যার উত্তর তার কাছে নেই। এরই মাঝে ঐশী আসে। সে এসবের মধ্যে ছিল না। ঐশী ঝিলিককে আয়ুষের রুমে দেখে ভ্রু কুঁচকে ফেলল। হুট করে রেগে গেল। ক্ষিপ্র মেজাজে ঝাড়ল সবাইকে। কি সমস্যা তোদের? ওকে কেন আবার এখানে ডেকেছিস? তিয়া অবাক হল। বলল, যা বাবা, এখানে রাগার কি আছে আপু?
ঝিলিক, ও তো আমাদের বোন, আমরা সবাই আনন্দ করছি আর ওকে ডাকব না? তোমাদের দুই ভাই বোনের আজ হয়েছেটা কি বলো তো? ঐশী কিছু বলে না। বিরক্ত চোখে চেয়ে থেকে ঝিলিকের কাছে যায়। ঝিলিককে ধরে নিয়ে আসে। ঝিলিক, আয় তো। এখানে থাকার দরকার নেই তোর। ঝিলিক কেমন ফ্যাকাশে চোখে চেয়ে থাকে তার পানে। ওকে এখন যে যেভাবে বলবে হয়তো ও সেভাবেই করবে। হুশ জ্ঞান খুইয়েছে নিজের। ঝিলিককে নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। করিডোরের সামনে গিয়ে হুট করে জড়িয়ে ধরল ঝিলিককে। ঝিলিক তখনও নিস্তেজ। ঝিলিক, বোন আমার, তুই ঠিক আছিস? হু? আমি জানি না ভাইও এটা কি করল। ও তো তোকে। থাক না আপু, আমি ঠিক আছি। দেখো আমি হাসছি। ঐশী তাকালো। এ হাসি কি আদৌ খুশির হাসি? তার কি নিজের ভাইকে বুঝতে এতটাই ভুল হল? ঐশী ভাবতে পারে না। আয়ুষের ওপর তার প্রচুর রাগ জন্মেছে। ঝিলিক তখনও কৃত্রিম হেসে দাঁড়িয়ে বহুকষ্টে বলে, আপু, আমাদের মাঝে তেমন কিছুই নেই যেমনটা তুমি ভাবছ। ঐশী অবাক হল। ঝিলিক ফের বলল, আপু, আমাকে একটু রুমে দিয়ে আসবে? প্রেশারটা বোধহয় আবারও লো করছে। ঐশী দিয়ে আসে তাকে তার রুমে। ঝিলিক দরজা আটকে দেয়। ঐশী বুঝে ওঠে না কিছু। মলিন মুখে বেরিয়ে যায়। একটু পরই বোধহয় সাজকে নিয়ে আসা হল। হৈহুল্লোড় করছে তোতাতিয়ারা। ঝিলিক এসব শুনে নিজের কান দুটো চেপে ধরল। সারাক্ষ জুড়ে তার আর আয়ুষের সকল ছবি। বিছানার কাজ ঘেঁষে বসে আছে সে। গায়ের ওড়না মেঝেতে পড়ে আছে। নিজের চুলগুলো খামচে ধরে কষ্টটুকু কমাতে চাইল। একসময় হুট করে উঠে দাঁড়াল। বেরোল রুম থেকে। বড়রা তখন যার যার ঘরে। ঝিলিক সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজল আয়ুষকে। কোথাও নেই। যতদূর শুনেছে আয়ুষ এখনও নিজের রুমেও যায়নি। সবশেষে ছাদ বাকি রইল। ব্যস্ত পায়ে এগিয়ে গেল সেদিক পানে। কোমরসমান চুলগুলে তখন সম্পূর্ণ অগোছাল। ছাদে পৌঁছেই কাঙ্ক্ষিত মানুষটিকে পেল। সিগারেটের ধোঁয়া দেখা যাচ্ছে। ঝিলিক এগিয়ে গেল। অর্ধেক যেতেই কাশি পেল তার। তখন পূর্ণচন্দ্র বোধ হয়। ঝিলিকের কাশের শব্দে সে পিছু ফিরে। তৎক্ষণাৎ হাত থেকে সিগারেট ফেলে পায়ে পিষে ফেলে। ঝিলিক নিজেকে সামলে উঠতে পারে না। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আয়ুষকে। আয়ুষের বুকে মুখ গুজে শব্দ করে কেঁদে ওঠে। আয়ুষের হাত দুটো মুষ্টিবদ্ধ হয়। কেমন বিধ্বস্ত এক অবস্থা তার। কাঁদতে কাঁদতে ঝিলিক বলে দাও সব মিথ্যে। এসব একটা স্বপ্ন। আমার আর সহ্য হচ্ছে না আয়ুষ। আয়ুষ তখনও একই পাথুরে ভঙ্গিতে। একসময় হাত দ্বারা নিজের বুক থেকে আলাদা করে ঝিলিককে। ঝিলিক অসহায় চোখে তাকায়। আমি মরে যাচ্ছি আয়ুষ। দেখো, আমি শেষ হয়ে যাচ্ছি। বাচ্চামো করো না ঝিলিক। এত রাতে ছাদে কেন এলে? যাও এখান থেকে। বাচ্চামো করছি আমি? তোমায় অন্য কেউ ছোবে, গভীরভাবে ছোবে। আমি কিভাবে সহ্য করব বলো? আমাকেও যদি সেভাবে কেউ ছুতো তুমি সহ্য করতে? বলো। ঝিলিক। ধমকে ওঠে আয়ুষ। ঝিলিক ডুকরে ওঠে। বুদ্ধি সব যেন লোপ পেয়েছে। আয়ুষের বাম হাতখানা নিজের পেটের কাছে নিয়ে বলে, আয়ুষ, নিজের বাচ্চাটার কথা একটাবার ভাবছ না কেন তুমি? বলো। আয়ুষ চুপ থাকে। দেখো, আমার মাইগ্রেশনের ব্যথাটা বেড়েছে। আগলে নিবে না তুমি আমায়? ঠিক আগের মতো। কি হলো, চুপ কেন তুমি? না। ঠকালে কেন আমায়? ভালোই যদি না বাসতে তাহলে কেন এতসব? নিচে যাও। আমি সত্যিই মরে যাচ্ছি আয়ুষ। একটাবার জড়িয়ে ধরো না আমায়। আমার বুকটাতে খুব ব্যথা করছে। একটু জড়িয়ে ধরো না আমায়। ঝিলিক, বাড়াবাড়ি করো না। আমি মরে গেলে তুমি খুশি হবে আয়ুষ? আয়ুষ যেন বিরক্ত হয় ঝিলিকের এমন কথায়। হ্যাঁ, হব। বলেই পা বাড়ায় সে। ঝিলিক তৎক্ষণাৎ আটকে নিল তার পথ। পায়ের কাছে গিয়ে বাচ্চাদের মতো আগলে ধরে তার পা। ভীষণ কাতর স্বরে বলে, যেও না আয়ুষ। দয়া করে আমার বিশ্বাস ভেঙো না। পা ছাড়ো ঝিলিক। পাগল হয়েছ? করছোটা কি? যাবে না তুমি পরনারীর কাছে? আমি তোমার বিয়ে করা বউ আয়ুষ। তুমি এমনটা করতে পারো না। আয়ুষ শোনে না তার মানা।
পা ছাড়িয়ে ঠিক চলে যায়। ঝিলিক কেমন যেন পাগলের মতো করে ওঠে। চেঁচিয়ে বলতে থাকে, যেও না, ফিরে এসো আয়ুষ। আমার কষ্ট হচ্ছে খুব। আয়ুষ। অথচ আয়ুষ আসে না। একবার পিছন ফিরেও তাকায় না। ঝিলিক কতক্ষণ ওভাবে পড়েছিল জানে না সে। উঠে দাঁড়াতেই বুঝতে পারে তার শরীরে শক্তি নেই। এক বিন্দু নেই। টেনে হিচড়ে ওই দুর্বল শরীরখানা নিয়ে নিচে নামল সে। নিজের রুমে গিয়ে সকল অগোছালো জিনিস সন্তর্পণে গোছাল। ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে এল। চুল বেঁধে ওড়না জড়িয়ে বেরল ও। সিঁড়ি ভেঙে শাহাদাত মির্জার ঘরে গেল। দুটো বাড়ি দিতেই দরজা খুলে গেল। রাত প্রায় ১টার সময় ঝিলিককে এখানে আশা করেননি শাহাদাত মির্জা। ঝিলিক তাকে দেখতেই মুচকি হাসল। শাহাদাত মির্জা আহ্লাদ নিয়ে বললেন, কি হয়েছে মা? কিছু কি প্রয়োজন তোর? না বাবা। আমি কি আজ রাতটা তোমার কাছে ঘুমোতে পারি? তুমি আমায় ঠিক ছোটবেলার মতো মাথায় হাত বুলিয়ে দিবে? শাহাদাত মির্জা হাসলেন। কেন নয় আম্মু? ভেতরে আয়। আমি তো আরও খুশি হয়েছি যে তুই এলি। তোর মাটা বুঝলি কবে যে আসবে। ঝিলিক ভেতরে ঢুকতে ঢুকতে মলিন হাসে। মাকে ছাড়া থাকতে পারো না তাই না বাবা? তিনি হাসলেন। বললেন, অভ্যেস কখনো ছাড়া যায়? ঝিলিক কিছু বলে না। ছাড়া যায়। অভ্যেসও একসময় চলে যায় নতুন কারো আগমনে। ঝিলিক বাবার কোলে শুয়ে পড়ল। বলল, মাথায় একটু হাত বুলিয়ে দাও বাবা। কিছুক্ষণ পরই চলে যাব। সে কি? তুই না বললি তুই আজ রাতটা থাকবি? না বাবা, সময় ফুরিয়েছে। ঝিলিকের কথা শাহাদাত মির্জার কাছে কেমন অদ্ভুত লাগল। মেয়ে কখনো তার এমন করে কথা বলেনি। কিছু হয়েছে ঝিলিক? ঝিলিক দুপাশে মাথা নাড়ে। বিড়বিড় করে বলে, আমি তোমার মান রাখতে পারলাম না বাবা। যতটা আমাকে দিয়েছ তার সম্মানটুকুও আমি তোমায় দিতে পারলাম না। ভুল মানুষকে বিশ্বাস করে ঠকে গিয়েছি। যাকে কখনো কষ্ট পেতে দাওনি সে আজ কষ্টের পাহাড়ের চূড়ায়। আমাকে ক্ষমা করে দিও। অথচ সেসব বলতে পারল না সে। মুখ বলে, মাকে মনে পড়ছে খুব। শাহাদাত মির্জা হাসলেন স্বল্প। বোকা মেয়ে। ৩০ মিনিট যাবত ওভাবেই শুয়ে থাকল ও। শাহাদাত মির্জাও মেয়ের মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছেন। ঝিলিক সময় দেখে নেয়। রাত প্রায় ১:৩০। সে উঠে পড়ে। যাওয়ার আগে বাবাকে বলে, একবার জড়িয়ে ধরি? জিজ্ঞেসের কি আছে মামুনি? ঝিলিক মৃদু হেসে জড়িয়ে ধরে বাবাকে। শাসানোর স্বরে বলে, একদমই ওষুধে ফাঁকিবাজি করবে না। সবসময় ঠিকঠাক খাবার খাবে। আমার মা যখন বলছে অবশ্যই খাব। দুজনেই হেসে ওঠে। ঝিলিক বলে, আসি বাবা। আয়। ঝিলিক চলে গেল। নিজের রুমে ঢোকার আগে একবার আয়ুষের রুমের দিকেও তাকাল। নিস্তব্ধ রাতে তার হাহাকার শোনার মতো কেউ রইল না। হাসল সে। নিজের রুমে গিয়ে বিছানায় বসে পড়ল। পেটে হাত বুলিয়ে বলল, মাকে ক্ষমা করে দিও তুমি। মা তোমাকে পৃথিবীতে আনতে পারবে না। আমরা বরং তোমার বাবাকে আর বিরক্ত না করি। তার আমাদের প্রয়োজন নেই, ফুরিয়েছে। মাম্মামের সাথে যাবে তো হেভেনে? হু? জানো, তোমাকে নিয়ে আমার অনেক স্বাদ ছিল। অথচ কোনো কিছুই হল না। পরের জন্মে তুমি আবার আমার গর্ভে আসবে কেমন? সে জন্মে মাম্মা তোমাকে জন্ম দেওয়ার মতো স্ট্রং হব। পরদিন সকাল ৬টার দিকে নির্ঝর ঝিলিককে ডাকতে গেল। ওর একটা প্রজেক্ট ঝিলিকের কাছে রয়ে গিয়েছে। ওটা নিতে হবে। অথচ ১০ মিনিট ধরে ধাক্কানোর পরও ঝিলিকের কোনো সাড়াশব্দ নেই। গল্পের নাম অবসেশন স্লোভ। লেখনীতে নিরুর কল্পনারাজ্য।